আসসালামু আলাইকুম। আমি ডক্টর হোসনিয়ারা বৃষ্টি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর কেমন চলতেছে আপনাদের পড়াশোনা? আই হোপ যে আপনারা মোটামুটি খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিচ্ছেন, যেহেতু আমাদের হাতে খুবই কম সময়। জুলাই ইজ আপকামিং, চলে আসতেছে সামনে, আবার ঈদও আছে। তো ঈদের সময়টা দেখা যায় যে আমরা একটু হলেও পড়ার স্পিডটা স্লো হয়ে যায়। তো এর জন্যই আমরা, টেনশন করার কিছু নাই, যে আমরা মেন্টররা যারা আছি তারা সবাই চেষ্টা করতেছি যে খুব শর্ট টাইমের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো, সবাই আমরা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে আগে কোয়েশ্চেন আসছে অ্যান্ড নেক্সটেও যে জিনিসগুলো থেকে আপনার কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, আমরা চেষ্টা করি যে 20 to 30 মিনিটস এর মধ্যে সেই মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলোর যে জিস্ট, বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা ছোট্টখাট্টো ধারণা দেওয়ার। ঠিক আছে? প্রতিদিনই আমাদের এই লাইভ টপিক ক্লাসগুলো চলতেছে। এক একজন মেন্টর, এক এক বিষয়ের মেন্টর, এক এক দিন এক একটা টপিক নিয়ে ক্লাস নিচ্ছেন। তো আপনারা কি করবেন, যদি মনে হয় ঈদের সময় আপনাদের পড়ার গতিটা একটু স্লো হয়ে যাচ্ছে, তাহলে আপনারা যেটা করতে পারেন, আমাদের ম্যাট্রিক্স এর গ্রুপে ঢুকে সুন্দর করে মেন্টরদের টপিক গুলো ধরে ধরে আপনারা একটু ছোট ধরেন, একটু ঈদের আনন্দ করার ফাঁকে ফাঁকে একটু আমাদের ক্লাসগুলো দেখে নিলেন, একটু নিজেকে ঝালাই করে নিলেন যে আপনাদের পড়াগুলো ব্রেন স্টর্মিং হয়ে গেল। ঠিক আছে? এই ভিডিওগুলোর মাধ্যমে আশা করি আপনাদের সেই হেল্পটুকু আমরা করতে পারবো। ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস শুরু করে দিই। আজকের যে ক্লাসটা আমরা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি বাট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে অবস অ্যান্ড গাইনি। আমাদের অবস চ্যাপ্টার 15, সেটা হচ্ছে নশিয়া অ্যান্ড ভমিটিং ইন প্রেগনেন্সি। ঠিক আছে? অবভিয়াসলি এখান থেকে খুব একটা বেশি পড়ার কিছু নাই, খুবই ছোট্ট একটা টপিক। বাট কিছু জিনিস আছে যেগুলো আপনার হচ্ছে গিয়ে কোয়েশ্চেন প্রিভিয়াসলিও অনেকবার আসছে এন্ড নেক্সটেও আসার চান্সেস বেশি। তো সেই জিনিসগুলো আমরা শর্ট টাইমের মধ্যে যতটুকু পারি আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করে দিই ক্লাসটা। ওকে? তাহলে প্রথমে আমরা যেটা পড়বো, যে প্রেগনেন্সিতে নশিয়া ভমিটিংটা আপনার হচ্ছে গিয়ে, প্রথমে আমি যেটা বলবো, আপনার নশিয়া এন্ড ভমিটিং প্রেগনেন্সি, আপনার ধরেন প্রেগনেন্সি রিলেটেড একটা নশিয়া ভমিটিং হতে পারে, সেটা মানেই কিন্তু হাইপারএমেসিস গ্র্যাভিডারাম না। তো হাইপারএমেসিস গ্র্যাভিডারামটা আমরা কখন বলবো? এমনিতেও আমরা দেখি যে প্রেগনেন্সির সাথে রিলেটেড আপনার নশিয়া ভমিটিং থাকতে পারে, কিন্তু হাইপারএমেসিস গ্র্যাভিডারামটা আমরা তখন বলবো যখন এই নশিয়া বা ভমিটিংটা, বিশেষ করে এক্সেসিভ ভমিটিং হয়ে যাবে এন্ড সেটা আপনার হচ্ছে গিয়ে একটা প্রেগনেন্ট উম্যানের ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলাকে হচ্ছে গিয়ে হ্যাম্পার করবে। তখন সেটাকে আমরা কি বলবো? হাইপারএমেসিস গ্র্যাভিডারাম। ঠিক আছে? তো আমাদের দত্ত বইতে সুন্দর করে একটা ট্রায়াড বলা আছে, যে অ্যাডভার্স ইফেক্ট গুলো হচ্ছে আপনার এই হাইপারএমেসিস এর, সেটার একটা ট্রায়াড ফলো করে এরা। সেই ট্রায়াডটা কি? যে আপনার ধরেন যে এক্সেসিভ ভমিটিং বা এটার কারণে আলটিমেটলি কি হবে, প্রি প্রেগনেন্সি যে ওয়েটটা ছিল সেটার থেকে মোর দেন 5% ওয়েট লস হবে, এক নাম্বার। তারপর ট্রায়াডের 2 নাম্বারটা হচ্ছে কি, আপনার কি হবে? ডিহাইড্রেশন হবে। আর 3 নাম্বারটা হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এই জিনিসগুলো মেইনলি হাইপারএমেসিস এর ক্ষেত্রে এই 3টা জিনিস ফলো করে থাকে। ঠিক আছে? এই 3টা জিনিস আমরা একটু মাথায় রাখলাম। এরপরে আমাদের ইনসিডেন্স মোটামুটি আমরা একটু দেখে রাখবো। তারপরে যেটা হচ্ছে ইটিওলজি। ইটিওলজির মধ্যে কি দেখেন, এখানে আমাদের দত্ত বইতে সুন্দর করে বলা আছে যে ফার্স্ট টাইমেস্টারে কিন্তু এই জিনিসটা ইউজুয়ালি পিকে থাকে বা ইউজুয়ালি বেশি দেখা যায়। তারপরে ধরেন ইয়াঙ্গার এজে হইতে পারে। তারপরে যারা প্রাইমি গ্র্যাভিডা তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তারপরে যাদের ফ্যামিলি হিস্ট্রি থেকে থাকে অথবা যাদের মোশন সিকনেস এর হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। এগুলো জাস্ট আমরা একটা রিডিং দিয়ে রেখে দিব। ওকে? আচ্ছা, এরপরে এরপরের জিনিসটা হচ্ছে আমরা এখন একটু কজের দিকে যাই। হ্যাঁ, যে এটা কেন হচ্ছে, মেকানিজমটা কিভাবে হচ্ছে, একটু এই দিকে যাই। তো এখানে দেখবেন যে আমার তত বইতে কিছু থিওরি দেয়া আছে, যেটা ধারণা করা হচ্ছে এই জিনিসগুলোর কারণে এই হাইপারএমেসিসটা ডেভেলপ করতেছে। ঠিক আছে? সেটা কি? প্রথমত হরমোনাল। হ্যাঁ, হরমোনাল কজ যদি আমরা বলি, এটাই সব থেকে মেইন কজ। এই হরমোনাল কজের মধ্যে এক নাম্বার হচ্ছে গিয়ে আপনার যে ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিন, যেটাকে আমরা এইচসিজি বলতেছি, এই এইচসিজিটা এক্সেস হয়ে যাওয়ার কারণে, এর অ্যাক্টিভিটি বেশি বেশি থাকার কারণে, এর হায়ার অ্যাক্টিভিটির কারণে এই হাইপারমেসিসটা ডেভেলপ করতেছে, এক নাম্বার। আরেকটা হচ্ছে 2 নম্বরে আর বাকি দুইটা যে হরমোন থাকতেছে, যে আপনার ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, আমরা জানি এই দুইটা হরমোনই ডিউরিং প্রেগনেন্সি কি থাকে, বেশি থাকে। এই দুইটা হরমোনও আপনার হাইপারমেসিস ডেভেলপ করার ক্ষেত্রে
ভূমিকা পালন করতেছে, ঠিক আছে। এখন একটা জিনিস যে আমাদের দত্ত বইতে সুন্দর করে বলা আছে, দেখবেন যে প্রজেস্টেরন এক্সেসটা যেটা, এখন একটা জিনিস আপনাদেরকে বলি যে এই যে আপনার হাইপারএমেসিস বা ভমিটিং এর ক্ষেত্রে যে প্রজেস্টেরনটা ভূমিকা পালন করতেছে, এটার একটা মেকানিজম আছে কিভাবে। আমরা যখন, আপনারা একটু খেয়াল করবেন যে আপনারা যখন গাইনি ফিজিওলজি, মানে আমরা হচ্ছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি যখন আমরা পড়ছি, তখন কি পড়ছি ওইখানে দেখবেন যে আমরা কি কি পড়ছি, আলাদা আলাদা করে পড়ছি না। সিভিএস চেঞ্জেস কি কি হয়, হেমাটোলজিক্যাল চেঞ্জেস কি কি হয়, তারপরে ধরেন ইউরিনারি চেঞ্জেস, তারপর রেসপিরেটরি চেঞ্জেস, সবকিছু আলাদা আলাদা করে এভাবে পড়ছি, তাই তো। তো এখানে যখন আমরা সিস্টেমিক চেঞ্জের মধ্যে এলিমেন্টারি সিস্টেমের যে চেঞ্জ গুলো পড়ছিলাম, ওখানে আমরা কি পড়ছিলাম বলেন তো? মনে আছে? আপনারা একটু রিকল করেন। ওখানে কিন্তু আমি এভাবে মনে রাখতাম যে এলিমেন্টারি সিস্টেমের যে চেঞ্জ গুলো আমাদের ওই মানে পুরো ফিজিওলজি কাল যে চেঞ্জ গুলো আছে, ওখানে আমরা কিভাবে পড়ি, কোন হরমোনের জন্য কোনটা, কোনটা ইস্ট্রোজেনের জন্য হচ্ছে, কোনটা প্রোজেস্টেরনের জন্য হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বারবার কোয়েশ্চেনে বেশি আসে, আপনাদের দেখবেন খেয়াল করে। তো এভাবে আপনারা একটা চার্ট করতে পারেন, কোনটা ইস্ট্রোজেনের জন্য বেশি হচ্ছে, কোনটা প্রোজেস্টেরনের জন্য বেশি হচ্ছে, ঠিক আছে। ওই ওই চ্যাপ্টারটা যখন আর কি পড়বেন। তো এইখান থেকে কেন আসলাম, যে ওইখানে আমরা কিন্তু পড়ছিলাম এলিমেন্টারি সিস্টেমের ক্ষেত্রে যে আপনার এলিমেন্টারি সিস্টেমের মধ্যে কি হয়, আমি মনে রাখতাম যে এলিমেন্টারি সিস্টেমের সবকিছুই কমায়। সে কে কমায়, সেটা হচ্ছে প্রোজেস্টেরন কমায়। হ্যাঁ, প্রোজেস্টেরন বেশি থাকার কারণে এলিমেন্টারি সিস্টেম কি কি কমায়, যেমন গ্যাস্ট্রিক সিক্রেশন কমায়, তারপর আপনার গ্যাস্ট্রিক মোটিলিটি কমায়, এই জিনিসগুলো হচ্ছে প্রোজেস্টেরন এক্সেস হওয়ার কারণে কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রোজেস্টেরন এই কাজটা করতেছে। এটার সাথে কিভাবে রিলেটেড দেখেন, প্রোজেস্টেরন যেহেতু আপনার গ্যাস্ট্রিক মোটিলিটিটা কমায় দিচ্ছে, আলটিমেটলি ইম্পেয়ার্ড গ্যাস্ট্রিক মোটিলিটির কারণে কি হয়, আপনার যে আমাদের স্টোমাকের যে কার্ডিয়াক স্ফিংটার বা হচ্ছে গিয়ে গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটার, এই স্ফিংটারটা রিল্যাক্সেশন হয়ে থাকে। রিল্যাক্সেশন হয়, প্লাস হচ্ছে গিয়ে আপনার আরেকটা জিনিস যেটা হয় যে আপনার ওই গ্যাস্ট্রিক ফ্লুইড যেগুলো থাকে সেগুলো রিটেনশন বেশি বেশি হতে থাকে, আলটিমেটলি ওই রিল্যাক্সেশন হওয়ার কারণে, স্ফিংটার রিল্যাক্সেশন হওয়ার কারণে ওগুলো বাইরে দিয়ে ভমিটিং হিসেবে বের হয়ে আসে, ঠিক আছে। তো এটার সাথে ওইটা আর কি ওইভাবে রিলেটেড, এই জন্য আপনাদের ওই জিনিসটা একটু বলে রাখলাম। আর আমার ক্লাসে আপনারা আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে আমি সবসময় বলার চেষ্টা করি যে এই প্রত্যেকটা টপিকে আমরা যখন পড়বো বা মানে পড়তে থাকবো, তখন আমরা চেষ্টা করব যে এই টপিকটার সাথে রিলেটেড বা এই মেকানিজমটার সাথে রিলেটেড আর অন্য কোনো মেকানিজম অথবা আর অন্য কোনো ইটিওলজি বা প্যাথোলজি আমরা অন্য কোনো জায়গায় পড়ছি কিনা সেইটা একটু কোরিলেট করে পড়ার জন্য, এটা আমি আপনাদেরকে সবসময় বলি। তো এটা আপনার, আমার ক্ষেত্রে এটা খুবই ভালো কাজে দিছিল, আর আমি এই জন্যই আপনাদেরকে সাজেস্ট করি জিনিসটা অলওয়েজ করার, ঠিক আছে। তো এই যে এখানে আমরা একটা ছোট্ট জিনিসের মধ্যে ওই এলিমেন্টারি সিস্টেমের যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি এটাও একটু জেনে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল। তো আলটিমেটলি এই হাইপারএমেসিস এর হরমোনাল যে মেকানিজম বা হরমোনাল যে কজ, এগুলো আমরা জেনে ফেললাম। এক নম্বরে হচ্ছে এস্ট্রোজি, ইস্ট্রোজেন এক্সেস, আর একটা হচ্ছে প্রোজেস্টেরন এক্সেস, ঠিক আছে। গেল। তার সাথে আপনার কিছু সাইকোজেনিক কন্ডিশন থাকতে পারে, আর ডায়েটারি ডেফিসিয়েন্সির মাধ্যমে কিভাবে পরবর্তীতে আপনার মেটাবলিক চেঞ্জেস গুলো হচ্ছে, এগুলো আমরা বাকি চেঞ্জের মধ্যে সামনে আসতেছি, ঠিক আছে। গেল। এরপরে আমাদের মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাথোলজি গুলো একটু করে দেখে রাখবেন। যেহেতু কোনো মরবিড প্যাথোলজি সেরকম এখানে নাই, সেই জন্য এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের মেইন যেটা, যেখান থেকে কোয়েশ্চেন আসে, সেটা এখন আমরা শুরু করবো। হ্যাঁ, সেটা কি, দেখবেন যে আমাদের সুন্দর করে বলা আছে মেটাবলিক, বায়োকেমিক্যাল আর সার্কুলেটরি চেঞ্জেস কি কি হয় এই হাইপারএমেসিস এর ক্ষেত্রে। এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই পুরো চ্যাপ্টারটার মধ্যে, ঠিক আছে। আমি চেষ্টা করবো মানে এই জিনিসটা আপনাদেরকে একটু ব্রিফলি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর জন্য। তো প্রথমে আমরা আসি হচ্ছে গিয়ে আপনার, সরি, প্রথমে আমরা আসি হচ্ছে গিয়ে আপনার বায়োকেমিক্যাল চেঞ্জেস, ঠিক আছে। বায়োকেমিক্যাল চেঞ্জেস, আচ্ছা, প্রথমে ধরেন আমরা যখন একটা প্রেগনেন্ট ওমেন ধরেন বমি করতেছে, ঠিক আছে, বা যখন আমাদের নর্মালি ধরেন যে যখন বমি হচ্ছে, তখন বমির সাথে কি হচ্ছে, আমাদের ফ্লুইড লস হচ্ছে, ইলেকট্রোলাইট লস হচ্ছে, তাই না। আমরা বমির সাথে সেগুলো বের করে দিচ্ছি যখন একটা পেশেন্টের ভমিটিং হচ্ছে। তো যখন এই এক্সেসিভ ভমিটিং হতে থাকবে, তখন দেখেন এই গ্যাস্ট্রিক কন্টেন্টের মধ্যে কি থাকে, আমরা জানি যে গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো হচ্ছে অ্যাসিডিক বা গ্যাস্ট্রিক পিএইচটা হচ্ছে অ্যাসিডিক। তার মানে ওখানে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে বেশি বেশি কি হয়, HCl লস হতে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা লস হতে থাকে। তো আলটিমেটলি যখন এই অ্যাসিডিক পিএইচটা যেটা থাকে, যখন এই লসটা হতে থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হয়ে যাচ্ছে, তার মানে কি সেই পিএইচটা আস্তে আস্তে কি হবে, অ্যাসিডিক আর থাকবে? অবশ্যই না, সেটা বাড়তে থাকবে।
মানে পিএইচটা যখন বাড়তে থাকবে সেটা হচ্ছে অ্যালকালোসিসের দিকে যাবে, মানে অ্যালকালোসিস ডেভেলপ করবে, তাই তো। তারপরে আবার বাকি আপনার এই যখন ফ্লুইড লস হচ্ছে, সাথে আমাদের ইলেকট্রোলাইটও লস হচ্ছে, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো লস হচ্ছে। এই কারণে এখানে কি হবে, আপনার হাইপোনাট্রিমিয়া ডেভেলপ করবে, তারপরে আপনার হচ্ছে গিয়ে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করবে, তাই তো। এই জিনিসগুলো ডেভেলপ করবে। আরেকটা জিনিস দেখেন, এখানে যে এই যে অ্যালকালোসিস হচ্ছে আর কি, হ্যাঁ, এই অ্যালকালোসিস থেকে কিভাবে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতেছে, এই জিনিসটা আমরা কোথায় আর পাবো বলেন তো, বা কোথায় আমরা পড়বো? ওই যে কোরিলেশনের ব্যাপারটা আবার চলে আসছে, হ্যাঁ, এই জন্যই আর কি বলা, যে আমরা যখন বেসিক পড়তে যাব, বেসিক থেকে যখন আমরা হচ্ছে ওই যে বডি ফ্লুইড, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো যখন পড়বো বেসিক থেকে, তখন তো ওখানে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস এগুলো পড়তে হবে। তো আপনারা ওইখানে ওই যখন পড়তে যাবেন হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া, তো হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন ওখানে আপনারা পাবেন বা পড়বেন, আশা করি আপনারা সবাই পড়ে আসছেন বেসিকটা, যে আপনার কজ অফ হাইপোক্যালিমিয়া ইন, মানে কেন হচ্ছে, কজেস অফ হাইপোক্যালিমিয়া ইন ভমিটিং, বা কেন হচ্ছে গিয়ে ভমিটিং এর ক্ষেত্রে আপনার হাইপোক্যালিমিয়া কেন ডেভেলপ করতেছে এরকম। তো এখানে দেখবেন কয়েকটা কজ লেখা আছে, তার মধ্যে একটা হচ্ছে ডিরেক্টলি আপনার ওই যেটা ফ্লুইড লস হচ্ছে তার সাথে ইলেকট্রোলাইট লস হচ্ছে, মানে ডিরেক্ট পটাশিয়াম লস হচ্ছে, এই কারণে হাইপোক্যালিমিয়া। আরেকটা জিনিস আপনারা দেখবেন যেটা, সেটা হচ্ছে এই মেটাবলিক অ্যালকালোসিস যে ডেভেলপ করতেছে, এই মেটাবলিক অ্যালকালোসিসের কারণে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতেছে। সেটা কিভাবে, যখন পটাশিয়াম আপনার বডি থেকে বের হয়ে যাচ্ছে বেশি বেশি, তখন আলটিমেটলি কি হয় যে আপনার এক্সট্রাসেলুলার ফ্লুইড যেটা, সেটা থেকে আপনার ওই পটাশিয়ামটা হচ্ছে, পটাশিয়াম তার ইনফ্লাক্সটা বাড়ায় দেয় সেলের মধ্যে, ঠিক আছে। তখন আলটিমেটলি আপনার ওই এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে আইসিএফ মানে ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে পটাশিয়াম ইনফ্লাক্স বেড়ে যায়। তখন কি হয় যে আপনার ব্লাডে পটাশিয়ামটা কমে যাওয়ার কারণে হাইপোক্যালিমিয়া ডেভেলপ করে, ঠিক আছে। তো এক ঢিলে দুই পাখি মারার মতন হয়ে গেল। আমরা এখানেও একটু পড়ে ফেললাম যে মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করতেছে, সাথে আপনার হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতেছে। কিভাবে করতেছে সেটা জেনে ফেললাম। তো ওই যখন আমরা একটু এই টপিকটা একটু পড়বো, এই টপিকটা তো অনেক ছোট্ট, যেহেতু অনেকগুলোর সাথে কোরিলেশন আছে, তো আমরা চেষ্টা করব এই টপিকগুলো পড়ার সাথে সাথে ওই সাথেই ওই বাকি যে টপিকগুলোর কথা বললাম, ওই টপিকগুলো আমরা যেখান থেকে পড়ছি সেইগুলো একটু বই খুলে একটু চোখ বুলায় ফেলবো, ঠিক আছে। তাহলে দেখবেন যে একসাথে এভাবে করে পড়লে আপনাদের অনেক হেল্প হবে। এখন যেহেতু একসাথে পরীক্ষা হয়, বেসিক প্লাস ক্লিনিক্যাল একসাথে কোয়েশ্চেন হয়, তো এটা আশা করি আপনাদের কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম যে এটা হচ্ছে মেটাবলিক, কি বলে, বায়োকেমিক্যাল চেঞ্জের মধ্যে আমরা এই জিনিসগুলো পেলাম। এবার হচ্ছে সার্কুলেটরি চেঞ্জেস দিকে যাই, ঠিক আছে। সার্কুলেটরি চেঞ্জেস কি কি হবে, এখন দেখেন আমাদের যখন বেশি বেশি বডি ফ্লুইড লস হচ্ছে, হ্যাঁ, বডি ফ্লুইড সাথে ইলেকট্রোলাইট এগুলো লস হচ্ছে, মেইনলি আমাদের বডি ফ্লুইডটা যখন বেশি বেশি লস হচ্ছে, মানে কি আমাদের প্লাজমা ভলিউম কমে যাচ্ছে। এখন প্লাজমা ভলিউম কমে যাচ্ছে, কিন্তু আমাদের আলটিমেটলি যে ব্লাড সেল, তারপরে হচ্ছে গিয়ে আপনার হিমোগ্লোবিন বা আরবিসি, এগুলো কি লস হচ্ছে? না, এগুলো তো লস হচ্ছে না। মানে আপনার প্লাজমা ভলিউমটা কমে যাচ্ছে ঠিকই, বাট এখানে ব্লাড লস অথবা আপনার আরবিসি লস এগুলো কিন্তু কিছুই হচ্ছে না। তার মানে ধরেন এখানে কি হচ্ছে, হিমো কনসেন্ট্রেশন হচ্ছে। কিভাবে আমি বলি, ধরেন এক গ্লাস, আমি এক গ্লাস শরবত বানালাম, ঠিক আছে। এক গ্লাস শরবতের মধ্যে আমি ধরেন একটু বেশি করে চিনি খেতে পছন্দ করি, এর জন্য এক গ্লাস শরবতের মধ্যে আমি এক গ্লাস পানির মধ্যে দেখেন যে হচ্ছে গিয়ে আমি একটু বেশি করে চিনি দিলাম, ধরেন 2 থেকে 5 চামচ চিনি দিলাম, ঠিক আছে। এখন আমি এখনো চিনিটা গোলানো হয়নি, এখন আমি কি করলাম, পানিটা ওখান থেকে ফেলে দিলাম, বা কোনোভাবে আমার কাছ থেকে অর্ধেক পানি পড়ে গেল, পানি কমে গেছে, চিনিটা এখনো গোলানো হয়নি, চিনিটা নিচে একদম যতটুকু আমি দিছিলাম পুরোটাই থেকে গেছে। তাহলে কি ওইটা পুরাটা আগে যতটুকু ছিল তার থেকে বেশি হয়ে গেল না, মানে কনসেন্ট্রেশনটা, মানে আগে যেই এক গ্লাস পানির মধ্যে যতখানি চিনি ছিল তার তুলনায় এখন পানি কমে গেছে ঠিকই, কিন্তু চিনির পরিমাণটা একই থেকে গেছে, ঠিক আছে। এই কারণে এটা একটা কনসেন্ট্রেটেড শরবত। তখন তো আমার বেশি মিষ্টি লাগবে, তাই না, আগের তুলনায়। আগে যতটা মিষ্টি লাগতো এখন তো আরো সিভিয়ার মিষ্টি লাগবে, তাই না। তো এই ক্ষেত্রেও ব্যাপারটা সেম, যে এখানে আলটিমেটলি ফ্লুইডটা লস হচ্ছে, প্লাজমা ভলিউম কমে যাচ্ছে, কিন্তু আপনার যে আরবিসিটা বা হিমোগ্লোবিনটা এটা কিছুই কমতেছে না। তো এই কারণে আমরা এখানে পাবো হিমো কনসেন্ট্রেশন। আচ্ছা, এখানে একটা কথা মাথায় আসলো, যে এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সিতেও আমরা কিন্তু এভাবে পাই, যে হেমাটোলজিক্যাল চেঞ্জেস এর মধ্যে আমরা দেখি যে কি হয়, প্রেগনেন্সি একটা হিমো ডাইলিউশনাল স্টেট। কিন্তু দেখেন হাইপারেমিসিস গ্র্যাভিডারামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হাইপারেমিসিস এর ক্ষেত্রে যেহেতু এই মেকানিজমটা হচ্ছে যে আপনার প্লাজমা লস হচ্ছে, প্লাজমা ভলিউম কমে যাচ্ছে,
কিন্তু ব্লাড লস হচ্ছে না, মানে আরবিসি বা হিমোগ্লোবিনের কোনো কমতি হচ্ছে না, তারা তাদের কনসেন্ট্রেশনেই আছে। এই কারণে এখানে কি হচ্ছে, আলটিমেটলি হিমো কনসেন্ট্রেশন ডেভেলপ করতেছে, ঠিক আছে। আর এদিকে তার মানে হিমো কনসেন্ট্রেশন, হিমাটোক্রিটটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর হিমোগ্লোবিন পার্সেন্টেজটাও আমরা এখানে কি পাবো, কি পাবো, বেশি পাবো, রেইজ হিমোগ্লোবিন, ঠিক আছে। এই ওভারঅল এটা হচ্ছে গিয়ে আমাদের সার্কুলেটরি চেঞ্জেস গেল। এরপরে আমরা আসি হচ্ছে গিয়ে আপনার একটা বাকি থাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার মেটাবলিক চেঞ্জেস। তাহলে এই মেটাবলিক চেঞ্জেসটা কি এবার দেখি। আমরা প্রথমেই পড়লাম যে ওই যখন আমাদের বেশি বেশি ফ্লুইড লস হচ্ছে, ইলেকট্রোলাইট লস হচ্ছে, সেখান থেকে অ্যালকালোসিস ডেভেলপ করতেছে। তারপর সার্কুলেটরি চেঞ্জ গুলো দেখে আসলাম। এখন দেখেন মেটাবলিকের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেন, যখন একটা পেশেন্ট এক্সেসিভ ভমিটিং হচ্ছে বা হাইপারমিসিস এর একটা পেশেন্ট, ধরেন হসপিটালেই যখন আমাদের কাছে এসে, আমি ইন্টার্নের সময় কি করছি, যখন হাইপারমিসিস এরকম পেশেন্ট আসতো তাকে আমরা কি করতাম, এনপিও রেখে ফ্লুইড দিতাম, তাই না। তাকে তো মুখে আমরা খেতে দিতাম না, কারণ সে তো খেতেই পারতেছে না, কারণ যে যা খাচ্ছে সেটাকেই সে ভমিটিং হিসেবে বের করে দিচ্ছে। তো দেখা যাচ্ছে এই কারণে পেশেন্টরা ভয়ও খাচ্ছে না, এরকম আর কি। তো তার একটা স্টারভেশন একটা পর্যায়ে চলতেছে, যে সে স্টারভেশনে থাকতেছে, অনেক সময় ধরে স্টারভেশন থাকতেছে। তো এই স্টারভেশনে থাকার ফলে তার কি হচ্ছে, ডায়েটারি ইনটেক যেটা আলটিমেটলি সেটা কি কম হচ্ছে, সে খেতে পারতেছে না, তার ডায়েটারি ইনটেক কম। তো ডায়েটারি ইনটেক যখন কম, তখন আমার বডিতে স্বভাবতই কি হবে, যে গ্লুকোজ লেভেলটা আছে সেটা কমে যাবে, তাই তো। তো গ্লুকোজ লেভেলটা যখন কমে যাবে, কিন্তু আমার বডি তো এনার্জি দরকার, ঠিক আছে, আমার বডি তখন তো একটা এটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে কোনো না কোনো ভাবে, যে এর তো হচ্ছে খেতে পারতেছে না, আমাকে খাবার দিচ্ছে না, আমার বডি কি বলবে, আমাকে খাবার দে। আমাকে যেহেতু খাবার দেওয়া হচ্ছে না, তাহলে আমি অন্য কোথাও থেকে একটু চেষ্টা করি যে কোথাও থেকে এনার্জি গেইন করা যায় কিনা। তখন সে কি করবে, আমাদের যে রিজার্ভ ফ্যাট আছে সেই ফ্যাটটাকে সে ভাঙতে শুরু করবে। ফ্যাট ভাঙা মানে কি, আলটিমেটলি লাইপোলাইসিস, তাই তো। আমরা পড়ে আসছি, আমরা যখন আবার মেটাবলিজম পড়বো, ওই মেটাবলিজম, আমরা যখন এই জিনিসটা পড়তে থাকবো, তখন কি করব, মেটাবলিজমে আমরা ওই যে লাইপোলাইসিস থেকে কিভাবে আপনার হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড থেকে আলটিমেটলি আলটিমেটলি কিভাবে কিটোন বডি ফর্মেশন হচ্ছে, এটাও একটু দেখে আসবো, ঠিক আছে। এই লাইপোলাইসিস ভেঙে, ফ্যাট গুলো ভেঙে বেশি বেশি ফ্যাটি অ্যাসিড হবে, অ্যাসিটাইল কোয়ের পুলটা বেড়ে যাবে, আলটিমেটলি এখান থেকে বেশি বেশি কিটোন বডি ফর্মেশন হবে, ঠিক আছে। আর এই কিটোন বডি ফর্মেশন হওয়ার কারণে, এটা যেহেতু একটা অ্যাসিডিক ফর্ম, তো এই কারণে স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করবে, ঠিক আছে। তাহলে কোশ্চেন যদি এভাবে আসে যে আপনাদেরকে বলা হয় যে মেটাবলিক চেঞ্জেস ডিউ টু স্টারভেশন, স্পেসিফিক্যালি যদি এভাবে বলে দেয়, যে স্পেসিফাই করে দিচ্ছে যে আপনাকে স্টারভেশনের কারণে কোন মেটাবলিক চেঞ্জেসটা হচ্ছে, তখন অ্যান্সারটা কি হবে, এটা হচ্ছে স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস বা কিটোঅ্যাসিডোসিস, ঠিক আছে। আর যখন আপনার শুধু বডি ফ্লুইড লস বা এরকম কিছু বলবে, সেক্ষেত্রে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেমন হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমা, এই জিনিসগুলো ডেভেলপ করবে। আর যদি বলে যে হচ্ছে কি কি চেঞ্জেস হয়, তখন তো এগুলো সবই আসবে, অ্যাসিডোসিসও হচ্ছে, আবার আপনার অ্যালকালোসিসও হচ্ছে, সাথে আপনার হচ্ছে গিয়ে হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, তারপরে হচ্ছে হেমোকনসেন্ট্রেশন, এই জিনিসগুলো সাথে সাথে হচ্ছে। তাহলে দেখেন এখানে ছোট্ট একটা টপিক আমরা পড়লাম, ছোট্ট একটা টপিকের ছোট্ট কিছু চেঞ্জেস গুলো জানলাম, কিন্তু এই চেঞ্জেস গুলো কত কিছুর সাথে রিলেটেড। এক নাম্বার ওই যে দেখেন ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগন্যান্সি, ওই চ্যাপ্টারটার সাথে রিলেটেড। তারপরে বডি ফ্লুইড, তারপর হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা, এটা এটার সাথে আপনার হচ্ছে কি রিলেটেড। আবার ওই দিক থেকে ধরেন আপনার কিটোঅ্যাসিডোসিস যেটা পড়লাম, বা মেটাবলিজম যেটা আমরা পড়লাম আর কি, যে কিভাবে আপনার হচ্ছে গিয়ে ফ্যাট ভেঙে বা লাইপোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে কিটোন অ্যাসিড কি কিটোন বডি ফর্মেশন হচ্ছে। এই জিনিসগুলো দেখেন সবাই কিন্তু কারো না কারোর সাথে রিলেটেড। আর যেহেতু পরীক্ষা একসাথে হয় আর আমাদেরকে বেসিকও পড়তে হয়, তো আমরা সব সময় চেষ্টা করব যে এই বেসিক গুলোর সাথে অবশ্যই মিলায় একসাথে পড়তে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি মেইন যেটা জিনিস ছিল এগুলো পড়া শেষ। এরপরে বাকি জিনিস যেগুলো থাকে, যে কমপ্লিকেশন কি কি, এটা একটু আপনারা চোখ বোলাবেন। কমপ্লিকেশনের মধ্যে কি হয়, মেইনলি হচ্ছে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন গুলো এখানে বেশি হয়, ঠিক আছে। ওই যে আমরা B54 দিই না স্যালাইনের মধ্যে, এটা কেন দিই এখানে, এই কারণেই যে নিউরোলজিক্যাল কমপ্লিকেশন গুলোকে আমরা প্রিভেন্ট করার জন্য দিই, তাই তো। যেমন এখানে ভার্নিক এনকেফালোপ্যাথি, তারপর হচ্ছে বেরি, তারপর হচ্ছে পন্টাইন মাইলিনোলাইসিস, পেরিফেরাল নিউরোপ্যাথি, যেগুলো বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। এই কারণে আমরা বাইরে থেকে আমরা কি করি, হসপিটাল অ্যাডমিশন পেশেন্টদের ক্ষেত্রে আমরা বি কমপ্লেক্সটা সাপ্লিমেন্টারি হিসেবে দিয়ে থাকি, ঠিক আছে। তারপর আর কি কি, স্ট্রেস আলসার স্টোমাকে হতে পারে, তারপর ওই দিক থেকে ইসোফেজিয়াল টিয়ার অ্যান্ড ব্লিডিং হতে পারে, সাথে জন্ডিস, কনভালশন, তারপরে আদার্স যেগুলো আছে এগুলো হতে পারে। এগুলো একটু দেখে নেবেন কি কি কমপ্লিকেশন হয়, ঠিক আছে।
আর আরেকটা জিনিস হচ্ছে, লাস্টলি হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টটা আমাদের কি করতে হবে? প্রথমে আমরা যেহেতু পেশেন্টটা ডিহাইড্রেটেড হয়ে যাবে, ডিহাইড্রেশন ডেভেলপ করতেছে, তো আমাদেরকে প্রথমে কি করতে হবে? হাইড্রেশন মেনটেন করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা চেষ্টা করব যে প্রথমে ওরালি অ্যান্টি এমিটিং দিয়ে এই ভমিটিং যেটা হচ্ছে সেটাকে কন্ট্রোল করার। হ্যাঁ, তো এই ভমিটিংটা কন্ট্রোল করতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে যে হচ্ছে এই যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেগুলো হবে, এগুলো আছে কিনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা এটা চেক করতে হবে। চেক করে সেটাকে কারেকশন করার ব্যবস্থা করতে হবে। আর লাস্টলি আমাদের যেটা করতে হবে যে কোনো অ্যাসিডোসিস বা আপনার অ্যালকালোসিস ডেভেলপ করে গেছে কিনা, বা এটার কোনো সাইন সিমটমস আছে কিনা, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে কারেকশন করতে হবে, ঠিক আছে? তাহলে আজকের আমাদের ছোট্ট একটা টপিকের ছোট্ট একটা আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের কিছু হলেও হেল্প হবে। আর সবাই ভালো মতো পড়াশোনা করে, আর আমাদের চেষ্টা করবেন আমাদের মেন্টরদের ক্লাসগুলো ফলো করেন, ঠিক আছে? থ্যাংক ইউ।